তপ্ত মরুর বুকে এক পশলা বৃষ্টি নেমেছে দুপুর লগ্নে। সেই বৃষ্টি মাথায় করে বাড়ি ফিরেছে নায়েল। লুবানার অবস্থা দেখে আর কাজে মন বসাতে পারেনি নায়েল। লুবানার বেঁচে থাকা জরুরি, কারণ সেই বলতে পারবে এই অ্যাক্সিডেন্ট কে ঘটিয়েছে। পিউলির ভেজা চুলে তোয়ালে ঘষছে নায়েল। পিউলিকে গোসল করিয়ে এনেছে, বিছানায় বসিয়ে তার চুল মুছে দিচ্ছে। পিউলি টুকটুক করে হাসছে। নায়েল শান্ত গলায় প্রশ্ন করে, পিউ, সেদিন লুবানা আন্টি কার সাথে দেখা করতে গিয়েছিল? পিউলি চোখ পিটপিট করে। চোখের উপর পড়ে থাকা অগোছালো চুলগুলো হাতের তালুর সাহায্যে ঘষে সরিয়ে নেয়। আদুরে গলায় বলল, আঙ্কলের সাথে। নায়েল আগ্রহদীপ্ত হয়ে বলল, কোনো আঙ্কল? তুমি চেনো তাকে? আর কখনো দেখেছিলে? পিউলি চুপ মেরে যায়। তার ছোট্ট মস্তিষ্কে চাপ দিয়ে মনে করার চেষ্টা করে আদৌ সে ওই আগন্তুককে আগে কখনো দেখেছে কিনা। লুবানা সেদিন পিউলিকে শপিং মল নিয়ে যায়। আসার পথেই কার অ্যাক্সিডেন্ট হয়। পিউলি মাথা ঝাঁকায়, যার মানে সে মনে করতে পারছে না। হতাশ শ্বাস ফেলল নায়েল। দৈবাত কর্কশ স্বরে ফিরে তাকায় সে। এই যে টাকার কুমির, শুনতে পাচ্ছেন? নায়েল ভ্রুবিলাস করে, সন্নিগ্ধ চোখে চেয়ে বলল, কিছু বলবেন? অর্হিতা পিউলির দিকে তাকায়। একটা জিন্সের হাফ প্যান্ট আর গোলাপি সাদার মিশেলে ফ্রক পরেছে পিউলি। অর্হিতাকে দেখে অধর ছড়িয়ে হাসে। অর্হিতা চোখ ফেরায়। মেয়েটার হাসি দেখলেই গলে যেতে ইচ্ছে করে। চোয়াল শক্ত করে অর্হিতা। ঠান্ডা গলায় বলল, আমার ওয়াশরুমের ট্যাপ দিয়ে পানি আসছে না, একটু দেখবেন? নায়েল ঘুরে তাকায়। টেবিল থেকে চিরুনি নিয়ে পিউলির চুল আঁচড়াতে থাকে। নিরুদ্বেগ গলায় বলল, কলরবকে বলুন, লোক এনে ঠিক করিয়ে দেবে। কেন? আপনি ঠিক করতে পারেন না? অর্হিতার ঠেস মারা কণ্ঠে নায়েল অপ্রস্তুত হয়। পিউলিকে বিছানার উপর থেকে কোলে নিয়ে বলল, চলুন, দেখছি। নায়েলের কক্ষের পাশেই পিউলির কক্ষ। তার ডানদিকে অর্হিতার। অর্হিতার কক্ষের বারান্দা আর পিউলির কক্ষের বারান্দা একই। ট্যাপ খুলে ফেলেছে নায়েল, কিন্তু তার আগে ছাদে গিয়ে পানির লাইন বন্ধ করে দিয়ে এসেছে। পিউ দাঁড়িয়ে আছে অর্হিতার বিছানার উপর। উৎসুক নজরে চেয়ে আছে সে। ট্যাপের মুখে ময়লা জমে পানি আসতে বাধা দিচ্ছিল। অর্হিতা নায়েলের পাশেই দাঁড়িয়ে আছে। নায়েল কি করছে তাই দেখছে মনোযোগ দিয়ে। চকিতে ট্যাপের পাইপ দিয়ে দুর্দমনীয় জলস্রোত শুরু হয়। তা গিয়ে হানা দেয় নায়েলের চোখে। ছিটকে সরে আসে নায়েল। তড়িঘড়ি করে নায়েলকে সামলাতে গিয়ে তার উপর পড়ে যায় অর্হিতা। জলস্রোত সমান্তরালে গিয়ে দেয়ালে আছড়ে পড়ছে। সেখান থেকে তাদের দুজনের শায়িত শরীরে। সেকেন্ডের ব্যবধানে এমন বিব্রতকর ঘটনা সম্মুখীন হবে তারা বুঝতেই পারেনি। অর্হিতার সম্পূর্ণ ভর নায়েলের বকপুটে। বরফের মতো জমে গেছে অর্হিতা। হুটোপুটি করে উঠে দাঁড়ায়। ভিজে চুপচুপ দুই কপোতকপতি একে অন্যের দিকে তাকাতে পারছে না। নায়েলের স্যান্ডো গেঞ্জি ভিজে তার কায়া দৃশ্যমান। অর্হিতার অধর বেয়ে গড়িয়ে পড়ছে পানি। অপ্রস্তুত গলায় বলল, সশ্রী। নায়েল চোখ উঠাল না। তার মাথায় রাগ চেপেছে। পানির লাইন সে বন্ধ করে দিয়ে এসেছে। তাহলে পানি এলো কোথা থেকে? নির্ঘাত কেউ ছেড়েছে। নায়েল অনুতপ্তের সুরে বলল, সরি, আসলে আমি। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অর্হিতা। তাকে দেখে জ্যোতিহীন চোখে চাইল পিউলি। ওয়াশরুমের দরজার কাছে এসে জোর গলায় বলে উঠে নায়েল,
পিউ, কলরব ভাইয়াকে ডেকে আনো। বলো পাপা ডাকছে। পিউলি ঝলমলে গলায় বলল, ওকে পাপা। বিছানা থেকে নেমেই ছুট লাগায় পিউলি। একপাশে দাঁড়িয়ে আছে অর্হিতা। ভেজা শরীর দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। নায়েলের অবাধ্য চোখ গিয়ে আবদ্ধ হচ্ছে অর্হিতার ভেজা আখি পল্লবে। দীর্ঘ পল্লব ভিজে একে অপরকে জড়িয়ে আছে। মুখে জমে আছে পানি। তা চেপে চেপে মুছে নিচ্ছে অর্হিতা। তার ভেজা ওষ্ঠাধর ক্রমশ কম্পিত হচ্ছে। পরিস্থিতির অস্থিরতা কমাতে ওয়াশরুমে গিয়ে ঢোকে নায়েল। হুড়োহুড়ি করে কক্ষে প্রবেশ করে কলরব। ওয়াশরুমের ভেতর দিকে উকি মারতেই নায়েল তর্জন গর্জন করে বলল, পানি ছেড়েছে কে? কলরব থতমত খেয়ে বলল, রীতি ম্যাম বলল পানি আসছে না কল দিয়ে, তাই ছাদে গিয়েছিলাম। গিয়ে দেখি লাই যখন বন্ধ তখন তোমার দুর্বল মস্তিষ্কে ঢুকে নিজেকেও হয়তো বন্ধ করেছে। যাও, এখনো দাঁড়িয়ে আছো কেন? বন্ধ করে দিয়ে আসো। প্লাম্বারকে খবর দাও। গো ফাস্ট। জি, জি স্যার। কলরব মুহূর্ত ব্যয় করল না। নীলাভ্রের দিকে উদাসচিত্তে চেয়ে আছে অর্হিতা। শুভ্র, সতেজ জলদের লুকোচুরি খেলা। প্রভঞ্জনে মৃদু দোল। ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে সে। এক পশলা বৃষ্টি হতেই ঝলমলে নীলাভ্রের বুক চিরে উড়ছে থোকা থোকা জলদ। চকিতে বাড়ির সামনে কাউকে দেখে ভ্রু কুচকায় অর্হিতা। টান টান চোখে চেয়ে বুঝতে পারল উক্ত ব্যক্তি আর অন্য কেউ নয়, তারই ভাই অর্নিশ। অর্হিতা কাল বিলম্ব করে না। দ্রুত পা চালিয়ে নিচে নেমে আসে। কিন্তু বিপত্তি বাধে সেখানেই। সিঁড়ির শেষ প্রান্তে এসে হাঁটু মুড়ে পড়ে যায় অর্হিতা। তার আঙুলের ডগা ফেটে গিয়ে লহরস্ফীত ধারা বইতে থাকে। অর্হিতার আর্ত চিৎকারে রান্নাঘর থেকে উদ্ভ্রান্তের মতো ছুটে আসে কলরব। থমকে যায় সে। নায়েল তার বাবার ঘরেই ছিল। তারাও একে একে জড়ো হয়। ব্যথায় কাতরাতে থাকে অর্হিতা। দরজা দিয়ে রীতির সাথে প্রবেশ করে পিউলি। অর্হিতাকে দেখেই জল ছলছল আখি তার। ভ্যা ভ্যা করে কেঁদে অস্থির। পিউলির এই অবস্থায় নিজেকে ভুলে যায় অর্হিতা। রীতি গম্ভীর গলায় বলে উঠে, বাইরে একটা লোক এসেছে। নায়েলের সাথে দেখা করতে চায়। নায়েল জানে কে এসেছে, তাই সে প্রতিক্রিয়াহীন। নায়েল অর্হিতার দিকে তাকিয়ে গাঢ় গলায় প্রশ্ন করে, এভাবে ছুটছিলেন কেন? ট্রেন মিস হয়ে যাচ্ছে আপনার? অর্হিতা তার ব্যথা ভুলে গেল। টগবগে গলায় বলল, ভাইয়া কেন এসেছে আপনার কাছে? নিরুত্তর নায়েল। সকলের সামনে এক অদ্ভুত কাজ করে বসল সে। অর্হিতাকে পাজাকোলে করে নিয়ে বলল, রীতি, বাবার ঘর থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসো। পিউলি আমার সাথে এসো। কলরব গিয়ে বাইরে লোকটাকে ড্রয়িং রুমে বসতে বলো। আমি আসছি। অর্হিতা বিস্মিত চোখে চেয়ে রইল। আতকে ওঠে নায়েলের কলার খামচে ধরেছে সে। নায়েলের সোজা দৃষ্টি। অর্হিতার ঘোর লাগা চাহনি নায়েলের গম্ভীর মুখে। কক্ষে নিয়ে বিছানায় আধশোয়া করে বসায় অর্হিতাকে। রীতি ফার্স্ট এইড বক্স নিয়ে এসেছে। তাকে চলে যেতে বলে নায়েল। রীতি একবার কঠিন চোখে তাকায় অর্হিতার দিকে। বিছানায় ওঠে বসে পিউলি। একদম অর্হিতার পায়ের কাছে। নায়েল তুলো দিয়ে প্রথমে রক্ত মুছে নেয়। পিউলি থেমে থেমে ফু দিচ্ছে আর বলছে, মামুনি ব্যথা করছে? অর্হিতা জবাব দিল না। সে অনিমেষ চেয়ে রইল নায়েলের দিকে। লোকটার মধ্যে কোনো উত্তেজনা নেই। স্বাভাবিক সে। ব্যান্ডেজ করে ক্ষান্ত হয় নায়েল। আর কোনো কথা না বলে পিউলিকে নিয়ে বেরিয়ে আসে। অর্হিতা ফ্যালফ্যাল করে চেয়ে রইল।
ড্রয়িং রুমে বসে আছে অর্নিশ। নাইল পিউলিকে নৌসাদ সাহেবের কাছে যেতে বলল। কাউচের একপাশে বসেই প্রশ্ন ছুড়ে, কেন এসেছেন? অর্নিশ মৃদু হাসল। মেয়ে গলায় বলল, মানে, আসলে আমার কিছু টাকার প্রয়োজন ছিল। নাইল ক্ষুব্ধ চোখে চাইতেন। অর্নিশ অধৈর্য গলায় বলল, আরে রাগ করবেন না, এইগুলো ধার হিসেবে নেব, শোধ করে দেব পরে। মাত্র 3 লাখ হলেই চলবে। শটান করে উঠে দাঁড়ায় নাইল। ক্রোধিত গলায় বলল, গেট আইউ, আইসে গেট আউট। অপমানবোধ করল অর্নিশ। রুষ্ট গলায় বলল, দেখুন নাইল, আমি আপনাকে যেতে বলেছি, 15 লাখ টাকা দিয়েছি আপনাকে, আবার কোনো সাহসে এসেছেন? কেমন ভাই আপনি? শুধু অর্হিতা আমার কাছে সময় চেয়েছিল বলে, না হলে একটা টাকাও পেতেন না আপনি। বের হন এই বাড়ি থেকে, আর কখনো এখানে আসবেন না। জাস্ট লিভ। ঢোক গিলল অর্নিশ, কণ্ঠে চাপা রাগ, চোখ ভরা রোষ। বিছানায় বসে খুটফুট করছে অর্হিতা। পায়ের আঙুলের ব্যথা বেড়েছে, কনকন করছে। পা গুটিয়ে নিয়ে আঙুলের মাথায় হাত ছোঁয়াল অতি সন্তপনে। ব্যথা যেন ক্রমশ তরতরি উপরে উঠে আসছে। ঘড়িতে তখন 10টা। ব্যথায় উলুথুলু নড়াচড়ায় বিছানার হাল বেগতিক। ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকে নাইল। স্বাভাবিক অভিব্যক্তি, তার কোলে পিউলি, চিলতে হাসি পিউলির ছোট্ট লাল ঠোঁটে। মাকে দেখার উপচে পড়া খুশি। অর্হিতাকে কাতরাতে দেখে ভ্রুতে টান পড়ে নাইলের। চোখের কোটরে বিস্ময় খেলিয়ে বলল, আপনি ঠিক আছেন? মুখ ঘুরিয়ে নেয় অর্হিতা। পিউলি মনমরা চোখে বাবার দিকে তাকায়। নাইল নিরুত্তেজ। পিউলিকে বিছানার উপর দাঁড় করিয়ে বেডশিট টেনে যতটুকু গোছানো যায় ততটুকুই করল। যারপর নাই অবাক হয় অর্হিতা। এই লোকটা কি অদ্ভুত, গজে রক্ত ভরে আছে। তাই দেখে অবিচলিত চোখে তাকায় নাইল। বেডসাইড টেবিলে রাখা ফার্স্ট-এইড বক্সটা নিয়ে পুনরায় ব্যান্ডেজ করে অর্হিতার পায়ে। আগের গজটা ঝুড়িতে ফেলতেই অর্হিতার শক্ত কণ্ঠে সপ্রতিভ হয় নাইল, ভাইয়াকে টাকা কেন দিয়েছেন আপনি? নাইলের নজর বিদ্ধ হয় পিউলির ছোট্ট গলুংলু মুখে। শুষ্ক চোখে চেয়ে আছে সে, বাবার দিকে ছোড়া প্রশ্নের উত্তরের অপেক্ষায়। নাইল শান্ত গলায় বলল, পিউ, দাদুর কাছে যাও। পাপা আসছি। ওকে পাপা। গুড নাইট মামুনি। পিউলির দিকে তাকালো না অর্হিতা। তার শক্ত, কঠিন, স্থির দৃষ্টি নাইলের দিকে। পিউলি বিছানা থেকে নেমে বেরিয়ে যায়। নাইল অর্হিতার কাছে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে বিছানায় হাত রাখে। নাইলের মুখটা এখন সেন্টিমিটার ভেদে অর্হিতার কাছে। মোলায়েম গলায় বলল, আপনি আমাকে বাধ্য করেছেন। আমি আপনার কাছে সময় চেয়েছি নাইল। এই সময়টা তো আমার কাছে নেই অর্হিতা। পিউর আপনাকে প্রয়োজন। নিজের অজান্তেই অর্হিতার মুখ থেকে বেরিয়ে এলো এক অপ্রত্যাশিত কথা। আর আপনার? নিজের কথায় নিজেই অবাক হয় অর্হিতা। ডাসা ডাসা চোখে নাইলের দিকে চাইতেন বিগলিত হাসে নাইল। লোকটার হাসিতে মাধুর্যতা আছে। প্রথম দিন দেখা করতে গিয়েও এভাবেই হেসেছিল লোকটা। অধরের কোণে গহন হাসি। অর্হিতাকে চরম পর্যায়ে অবাক করে দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তার চেয়ে বেশি প্রয়োজন। নাইলের উষ্ণ নিঃশ্বাসে বিদ্যুৎ খেলে গেল অর্হিতার শীতল দেহপিঞ্জরে। থামল না নাইল। পা চালিয়ে দরজার কাছে আসতেই অর্হিতার বিষাদগ্রস্ত কণ্ঠ, আমার জায়গায় আপনি হলে সবটা মেনে নিতে পারতেন?
অর্হিতার কথা কর্ণগোচর হতেই দৃঢ় হয় নায়েল। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে উদাস হেসে বলল, হয়তো কখনো জানবেন আপনার বর্তমান জায়গায় আমি আরও আগে থেকেই দাঁড়িয়ে আছি। নায়েলের কথার মানে বুঝল না অর্হিতা। ভাবিত নয়নে অনিমেষ চেয়ে রইল সে। অর্হিতার বোধগম্য হল না, তার চক্ষুদর্পণ থেকে অনেক আগেই লুপ্ত হয়ে গেছে নায়েল। সবুজাব কৃত্রিম বাতির মৃদু আলোকছটায় বসে আছে নায়েল। বিছানার হেডবোর্ডের সাথে হেলিয়ে রেখেছে মাথা। তার মুদিত আখিযুগলে ভেসে উঠেছে অর্হিতার মিষ্টি মুখচ্ছবি। মেয়েটার শরীরের মিষ্টি গন্ধ তার দেহপিঞ্জরে আলোড়ন তুলেছে। লুবানার সাথে নায়েলের বিয়েটা হঠাৎ করেই ঠিক করা হয়। নৌশাদ সাহেব নিজের বন্ধুর মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করতে বেশি সময় নেননি। নায়েলও সম্মতি দেয়। নিহিতার হঠাৎ বিয়ে, ডিভোর্স, পিউলি এসব কিছুর মাঝে নায়েল নিজেকে নিয়ে ভাবতে পারেনি কখনো। তাই বিয়েতে অসম্মতি হওয়ার কোনো যুৎসই কারণ ছিল না। আর পিউলির একজন মায়ের খুব প্রয়োজন ছিল। কিন্তু সহসা সবকিছু উল্টাপাল্টা হয়ে গেল। কিন্তু অর্হিতার প্রতি কিছু একটা অনুভব করে নায়েল, যা লুবানার ক্ষেত্রে হয়নি। তবে এই অনুভূতির কোনো নাম নেই তার কাছে। আচমকা চকমকে আলোর তীক্ষ্ণ ফলা হানা দেয় নায়েলের চোখে। অমিলিত চোখে চাইতেন দেখল নৌশাদ সাহেবের গম্ভীর, চিন্তিত আনন। নায়েল সোজা হয়ে বসে হাতের মোবাইলটা বালিশের উপরে রেখে সতর্ক কণ্ঠে বলল, বাবা তুমি? নৌশাদ সাহেব নৈশব্দে শ্বাস ফেললেন। সেই শ্বাসে ছিল তীব্র বিতৃষ্ণা। বিছানার উপর নিরুদ্বেগচিত্তে বসলেন। চোখের চশমাটা ঠিক করে নায়েলের দিকে চাইলেন। পরন্ত শ্বাসের সাথে বললেন, লুবানার বাবার সাথে দেখা হয়েছিল আজ। নায়েল অনুতপ্ত চোখে তাকাল। ভারী গলায় বলল, আমি তো চেষ্টা করছি বাবা। লুবানার অবস্থা ভালো না। আমি আমার চেষ্টার ত্রুটি রাখছি না। নৌশাদ সাহেব দুঃখী গলায় বললেন, মেয়েটার জন্য চিন্তা হচ্ছে। নায়েলের বুক চিরে বেরিয়ে এলো হতাশ শ্বাস। সবকিছু এত জলদি ঘটে গেল, সে কিছুই করতে পারেনি। নৌশাদ সাহেব আচমকা সন্নিগ্ধ গলায় বললেন, অর্হিতা মেয়েটা বড্ড কঠিন। আমার মনে হয় ওকে সবটা জানিয়ে দেওয়া উচিত তোমার। নায়েল কিছু সময় নীরব রইল। মৌনতার দ্বার ভেঙে বলল, হ্যাঁ, আমি দেখছি বাবা। অর্হিতাকে সবটা জানানোর চেষ্টা করব। কিন্তু থেমে গেল নায়েল। নৌশাদ সাহেব উদ্গ্রীব চোখে চেয়ে বললেন, কিন্তু কি? নায়েল কথা ঘুরাল। বলল, কিছু না। অনেক রাত হয়েছে। তুমি শুয়ে পড়ো গিয়ে। না হলে শরীর খারাপ করবে তোমার। ভরসা রাখো আমার ওপর। পিউলির কোনো ক্ষতি হবে না। নৌশাদ সাহেব ছেলের কথা মেনে নিলেও স্বস্তি পেলেন না। নীরবে ত্যাগ করলেন নায়েলের কক্ষ। যাওয়ার আগে বাতি নিভিয়ে গেলেন। নায়েল শটান হয়ে শুয়ে পড়ল। কাকে সন্দেহ করবে সে? কে হতে পারে? কার সাথে দেখা করতে গিয়েছিল লুবানা? সকল প্রশ্ন নায়েলের চোখের সামনে ঝিঝিপোকার মতো উড়তে লাগল। নিভু নিভু চোখে সেই আলোর ঝলকানিতে নায়েল দেখতে পেল অর্হিতাকে। হাসি ফুটে উঠল নায়েলের ব্যথাতুর চিন্তিত মনে। ঘুমের সাগরে হাতড়ে ঘুমের দেশেই তলিয়ে গেল সে। সাথে নিল একরাশ আশা। 2 দিন চলে গেল প্রকৃতির নিয়মেই। অর্হিতার পায়ের ব্যথা অনেকটা কমে এসেছে। প্রকৃতির ধরাবাঁধা নিয়ম অনুযায়ী ক্ষত সেরে যায় তার আপন সময়ে। খাবার টেবিলে সবাই উপস্থিত থাকলেও ছিল না অর্হিতা। মেয়েটার ভোরে ওঠার অভ্যাস কিনা, তাই সকাল সকাল খেয়ে নিয়েছে। সকালের নাশতায় যখন সকলে মশগুল সিঁড়ি বেয়ে নামছে অর্হিতা
গায়ে হলুদ রঙের থ্রি পিস, কাঁধে ঝোলানো হ্যান্ডব্যাগ নিয়ে বিনা দ্বিধায় হেঁটে যাচ্ছে। বাড়ির আরও কজন লোকের উৎসুক নজর যে তার গতিবিধিতে তাক করা তা অর্হিতা দৃষ্টিগোচর হল না। নায়েলের রাশভারী কণ্ঠে থমকে যায় অর্হিতা। অর্হিতা, কোথায় যাচ্ছেন? অর্হিতার সামনে এসে দাঁড়িয়েছে নায়েল। ভ্রু জোড়া নাচিয়ে সন্ধানী চোখে চেয়ে ফের প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? অর্হিতা ভাবাবেশ ছাড়াই উত্তর করল, বাইরে। আপনার তো ক্লাস নেই, পরীক্ষা তো শেষ, রেজাল্ট আসতে দেরি আছে। অর্হিতা কণ্ঠে রোষ নিয়ে বলল, তো ভর্তি তো হতে হবে আমাকে, তাই না? টিউশনি আছে আমার। গত এক সপ্তাহ এই বিয়েটির কারণে পড়াতে যেতে পারিনি আমি। স্টুডেন্টের মায়েরা লাগাতার কল করছে। নায়েল তপ্ত শ্বাস ফেলে বলল, তাদেরকে বলুন আপনি আর পড়াবেন না। অর্হিতা চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ চোখে তাকাল। ঠেস মেরে বলল, ভর্তি টাকা কি আপনি দেবেন? দরকার হলে তাই। চকিতে অর্হিতার হাত চেপে ধরে নায়েল, তাকে টেনে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যায়। পিউলি স্থির দৃষ্টিতে তাকিয়ে তার বাবার অদ্ভুত কাণ্ড দেখল। কক্ষে প্রবেশ করা মাত্রই অর্হিতা ধাক্কা মারে নায়েলকে। তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, এমনি তো ভাজা মাছটা উল্টে খেতে পারেন না, আর এখন গিরগিটি কোথাকার। নায়েল বিগলিত হাসে, চাপা গলায় বলল, আপনার মাস্টার্সে ভর্তির ব্যবস্থা আমি করব। আপনি তো বাইরে যেতে চেয়েছেন, তাই না? অর্হিতা একটা চোখ ছোট করে কেমন রহস্যঘন চাহনিতে দেখল নায়েলকে। ব্যাটার মতলবটা কি? মুখ খুলল অর্হিতা। রয় শয় বলল, আপনি কেন টাকা দেবেন? আমার ব্যবস্থা আমি নিজেই করে নিয়ে পারব। নায়েল ঝরা হাসল। অর্হিতা কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে। নায়েলের হাসিতে রাগ হচ্ছে তার। নায়েল গলার শ্লেষ্মা পরিষ্কার করে বলল, আমার নয়, আপনার টাকা। মোহরানার টাকা তো শোধ করা হয়নি, তাতে শুধু আপনার অধিকার। ওই টাকা দিয়েই না হয় ভর্তি হবেন। আপনার যখন আপনার টাকায় পড়তে ইচ্ছে করছে। অর্হিতার মস্তিষ্ক তোড়াক করে উঠল। কি বলতে চায় সে? একটা কিছু মাথায় প্রবেশ করতেই তেতে উঠে অর্হিতা। বলল, কি বলতে চান আপনি? নায়েল ধীরগতিতে এগিয়ে আসে অর্হিতার কাছে, তার শ্বাসের কাছে। অর্হিতার পূর্ণ নজর নায়েলের ভরাট পুরুষালী চেহারায়। কম্পিত হয় তার দেহ। পুরুষ অবয়বের এতটা সন্নিকটে সে আসেনি এর আগে। অর্হিতা চোখ সরায়। লজ্জায় কেঁপে ওঠে তার দীর্ঘ আখিপল্লব। দুষ্ট চাহনি নায়েলের কণ্ঠে সরসতা। অর্হিতার কানের কাছে মুখ নিয়ে ফ্যাসফ্যাসে গলায় বলল, আপনি যা বুঝেছেন তাই। এক সপ্তাহ তো হয়ে এলো বিয়ের। দহনক্রিয়ার আশেপাশে দাহ্যবস্তু থাকলে আগুন কিন্তু তাকে আপন করে নেবেই। মাইন্ড ইট অর্হিতা। সরুন এখান থেকে। খলখলিয়ে হেসে ওঠে নায়েল। অর্হিতাকে চমকিত করে তার কক্ষের দরজা বাইরে থেকে লক করে দেয় নায়েল। অর্হিতা রাগের প্রকাশ ঘটিয়ে বলল, নায়েল, নায়েল, দরজা খুলুন বলছি। এই দরজা এখন আর খুলবে না। দুপুর পর্যন্ত অপেক্ষা করুন, আমি অফিস থেকে এসে খুলব। ভালো হবে না বলে দিচ্ছি। ওকে, আই এম রেডি ফর দ্যাট। বাই। অর্হিতার মাথায় চড়ে গেল রাগ। লোকটা আসলেই একটা কুমির, গিরগিটি। মেয়ের সামনে তো এমন ভাব নেয় যেন ধবধবে তরল দুধ, কিন্তু পেছনে ডালমে কুচ কালা হ্যায়। বজ্জাত লোক। সিঁড়ির নিচেই দাঁড়িয়ে আছে পিউলি।
তার কৌতূহলী দুই চোখ সিঁড়ি বেয়ে দপদপিয়ে নেমে আসা নায়েলের দিকে ভাঙা ভাঙা গলায় বলল, পাপা, তুমি মামুনিকে ঘরে বন্দি করলে কেন? নায়েল এক ঝটকায় মেয়েকে কোলে তুলে নিয়ে গালে চুমু খায়। আদরমাখা স্বরে বলল, মামুনির পা তো এখনো ঠিক হয়নি প্রিন্সেস, তাই মামুনিকে বাইরে যেতে দেওয়া যাবে না। মামুনি তো রাগ করবে। পাপা তোমাকে জোর করে দুধ ফিনিশ করাই, তাই না? পাপার ওপর রাগ করো তুমি? পিউলি নিঃশব্দে মাথা নাড়িয়ে না বোধক সম্মতি দেয়। স্মিতহাস্য অধরে বলল নায়েল, মামুনিও রাগ করবে না। ততক্ষণে পিউলিকে নিয়ে বাড়ির বাইরে চলে এসেছে নায়েল। গাড়িতে বসাতেই পিউলি দুম করে প্রশ্ন করে বসে, পাপা, মামুনি দুপুরে খাবে না? ড্রাইভিং সিটে বসে নায়েল স্বগতোক্তি করে বলল, নিজের খাওয়ার তাড়া না থাকলেও মায়ের খাওয়া নিয়ে তৎপর সে। চাপা হাসে নায়েল, সশব্দে বলল, ডোন্ট ওয়ারি পিউ, তোমার মামুনির খিদে লাগার আগেই আমরা ফটাফট চলে আসব। প্লেন দিয়ে? ইয়েস, উড়ে উড়ে। দন্তপাটি সমান্তরাল করে খলখলিয়ে হেসে ওঠে পিউলি। মেয়ের হাসিতে হৃষ্ট হয় নায়েলের অন্তঃকরণ। বিদীর্ণ করে মরুছায়া। নেমেছে দেখো জলফোয়ারা। তৃষ্ণার্ত বুকের একক চাওয়া। মিটে যাক সব ক্ষুৎপিপাসা। দরজা খুলে ভেতরে প্রবিষ্ট হতে হতে নিজের কণ্ঠের আলোড়নে সতর্ক করে অর্হিতাকে নায়েল। সরসে তার দিকে চাইল অর্হিতা। ঠোঁটের কোণে বিদ্যুৎ বেগে ছোট্ট করে হাসল নায়েল। তার হাতে খাবারের ট্রে। গুটি গুটি পায় বাবার সাথে উপস্থিত পিউলি। মুখে তার ঝলমলে সূর্যের বিকীর্ণ কিরণের হাসি। যেন ক্ষণপ্লেই বিধে যাবে তা যে কারো চিত্তে। পিউলি দেরি করে না। ব্যস্ত পায়ে বিছানায় উঠে অর্হিতার পাশে বসে মৃদুমধুর গলায় বলল, মামুনি খিদে পেয়েছে তোমার? অর্হিতা বাঁকা চোখে তাকাল। কোনো সদুত্তর করল না। নায়েল খাবারের ট্রেটা বেডসাইড টেবিলের উপর রাখে। একটা টুল টেনে নিয়ে অর্হিতার পাশ ঘেঁষে বসে। অর্হিতার হাতে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস। সেদিকে চোখে পড়তেই গড়গড় করে বলে উঠে নায়েল, হে অচেনা। দিন যায়, সন্ধ্যা হয়, সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করি দিক। তোমারে চেনার অগ্নি দীপ্তশিখা উঠুক উজ্জ্বলি। দিব তাহে জীবন অঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর। অর্হিতা ফ্যাকাশে দৃষ্টিতে তাকায়। যেন কথাগুলো তাকে উদ্দেশ্যে করেই বলা। সন্ধানী গলায় বলল, আপনি শেষের কবিতা পড়েছেন? নায়েল স্মিত হাসল। পেলবো গলায় বলল, দারুণ উপন্যাস। কয়েকবার পড়েছি। লাবণ্যর প্রেমে যতবার পড়েছি তার চেয়ে মণিমুগ্ধকর ছিল অমিত। পড়ুন। অর্হিতা ভাবুক গলায় বলল, আর কি পড়েছেন? তা আপাতত মনে পড়ছে না। অর্হিতা ছোট্ট শ্বাস ফেলল। পরক্ষণেই মনে পড়ল তাকে ঘরবন্দি করে রেখে যাওয়ার কথা। খাবারের ট্রেতে নজর বুলিয়ে বলল, সারা সকাল ঘরে আটকে রেখে এখন এসেছেন আদিক্ষেতা দেখাতে। নায়েল মৃদু গলায় বলল, আপনিও জানেন আমি যা করেছি আপনার ভালোর জন্য করেছি। ভাইয়া কেন এসেছিল সেদিন? অর্হিতার প্রশ্নে করা হল নায়েলের চাহনি। ঠান্ডা গলায় বলল, ফ্ল্যাটটা পেতে আরও 3 লাখ টাকার প্রয়োজন। সেজন্য এসেছিল। আপনি কেন ওকে টাকা দিয়েছিলেন? নায়েল গম্ভীর গলায় বলল, আপনি আমাকে বাধ্য করেছেন এমনটা করতে। সব তো ঠিক ছিল। বেঁকে বসলেন কেন আপনি? অর্হিতা সচল চোখে চেয়ে রয়। নায়েল যথেষ্ট চেষ্টা করেছে এই বিয়েতে রাজি করাতে অর্হিতাকে। সব জেনে অর্হিতা রাজিও হয়েছিল।
কিন্তু যখন জানতে পারে অর্নিশ আশা করে বসে আছে বিবাহিত ছেলের সাথে বোনের বিয়ে দিয়ে টাকা হাতাবে, তখনই বেঁকে বসে অর্হিতা। অর্হিতা তখন চেয়েছে সে এখন বিয়ে করবে না। মাস্টার্স পড়ার পাশাপাশি কোনো জব খুঁজে নেবে যেন ভাইয়ের ওপর আর নির্ভর করতে না হয়। কিন্তু সব গণ্ডগোল করে ফেলে নায়েল। অর্নিশকে মোটা অঙ্কের টাকা দেওয়ার নায়েলের প্রতি বিতৃষ্ণা তৈরি হয় অর্হিতার। অর্হিতা ফুঁসে উঠে বলল, তাই বলে আপনি ভাইয়াকে টাকা দেবেন? নায়েল ক্লান্ত শ্বাস ফেলল। অর্হিতার আরেকটু কাছে চেপে এসে চাপা স্বরে বলল, আমি টাকা না দিলে এখন কোনো অর্ধবুড়োর বিছানায় তন্দ্রাবিলাস করতেন। অর্হিতা চমকিত চোখে তাকিয়ে বলল, কি বললেন? পরে বলছি। খেয়ে নিন এখন। পিউ আপনার জন্য না খেয়ে আছে। অর্হিতা ক্ষুণ্ণ চোখে তাকিয়ে বলল, কেন? বলল, মামুনি না খেলে সেও খাবে না। খেয়ে নিন আপনি, আর আপনার সব প্রশ্নের উত্তর পাবেন। যতটা খারাপ ভাবছেন ততটা খারাপ নই আমি। নিরুপায়। কাম পিউ। নায়েলের প্রতিটি মুখ নিঃসৃত শব্দ শ্রবণ করে অর্হিতা। কোনরূপ ভাবাবেশ ছাড়া বলল, পিউ এখানেই থাক, আপনি যান। নায়েল পিউলির দিকে তাকাতেই বিশ্বজয়ের হাসি দেখতে পেল সে মেয়ের আদুরে দুই চোখে। চোখে হেসে সম্মতি দিল নায়েল। পা গুটিয়ে খাবারের ট্রেটা বিছানার উপর রাখল অর্হিতা। বাটি থেকে প্লেটে খাবার বেড়ে নিয়ে পিউলির দিকে প্রশ্ন ছুড়ে, খাওনি কেন তুমি? খেয়েছি তো। হি হি। অর্হিতা কপালে ভাঁজ তোলে। গিরগিটি মিথ্যে বলল। তাহলে তোমার বাবা কেন বলল খাওনি? আমি জুস খেয়েছি, আইসক্রিমও খেয়েছি। অর্হিতা গোল চোখে বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, এগুলো খাওয়া ভালো না, পাপা বলেছে। তাহলে খেয়েছ কেন? পিউলি মাথা নিচু করে। পায়ের আঙুলের ভাঁজে হাতের আঙুল ঢুকিয়ে বলল, আমার খিদে পেয়েছে। অর্হিতার ভীষণ রাগ হল। মেয়েটাও বাবার মতো জেদি। অর্হিতা নিজের মুখে খাবার দিতে গিয়েও থেমে যায়। পিউলি কেমন কাতর চোখে চেয়ে আছে। নিশ্চয়ই মেয়েটার খিদে পেয়েছে। হা করো। হা। মাছের মতো গোল করে হা করে পিউলি। অর্হিতা মুচকি হাসে। কি করে রেগে থাকবে এই মেয়েটার সাথে সে? অর্হিতা চাপা গলায় প্রশ্ন করে, পিউ, তোমার মা কোথায়? পিউলি বোধহয় অবাস্তব কিছু শুনল। সেই ড্যাবড্যাবে চোখে চেয়ে বলল, তুমিই তো আমার মামুনি। অর্হিতা লম্বা শ্বাস ফেলল। আজ আর তার রাগ হল না। নরম গলায় বলল, আমি নই। তোমার আগের মামুনি কোথায়? ও নিহি মামুনি। নিহি মামুনি তো আকাশের তারা হয়ে গেছে। কি করে? অর্হিতা রাজব প্রশ্নের জবাব ছিল পিউলির কাছে। বলল, আল্লাহ নিয়ে গেছে। পাপা বলেছে মামুনিকে আল্লাহ নিয়ে গেছে। আমি তো ছোট ছিলাম। আমি মামুনিকে বেশি ভালোবাসিনি। আল্লাহ বেশি ভালোবেসেছে। আর আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আকাশের তারা বানিয়ে দেয়। তুমি তারা হবে না তো? আমি তোমাকে অনেক ভালোবাসবো মামুনি। এত বেশি ভালোবাসব। তুমি যেও না আমাকে ছেড়ে। তুমি তারা হয়ো না। তাহলে পাপা আবার কাঁদবে। আমিও কাঁদব। অনেক কাঁদব। আমিও তারা হয়ে যাব। ঠোঁট ভেঙে ভ্যা ভ্যা করে কাঁদতে থাকে পিউলি। শ্বাসরুদ্ধ হয়ে আসে অর্হিতার। তটস্থ হয়ে পিউলিকে জড়িয়ে ধরে অপ্রস্তুত গলায় বলল, এই মেয়ে চুপ করো। চুপ করো বলছি। আরে আমি কোথাও যাচ্ছি না। ওই উপরওয়ালা আমাকে এত ভালোবাসে না। বাসলে আরো আগেই নিয়ে যেত।
রেখে যেত না আমাকে। আমি তোমাকে ভালোবাসব। পাপাও ভালোবাসবে। আচ্ছা, আচ্ছা, থামো এখন। খেয়ে নাও। খেয়ে দুজন একসাথে বসে কাঁদব। পিউলি হাতের উল্টা পাশ দিয়ে নাক ঘষতে থাকে। নীলাভ্রের দিকে একমনে চেয়ে আছে নায়েল। শীতল সমীরণ তার পরনের পাতলা টি শার্ট দুলিয়ে যাচ্ছে। নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে উদাসচিত্তে ভেবে চলছে, সবটা জানার পর অর্হিতার রিয়েকশন কি হবে। পিউলিকে মেনে নিতে পারবে নিজের সন্তানের মতো করে? নায়েল চায় না পিউলি কখনো জানতে পারে যাকে সে বাবা বলে জানে সে তার জন্মদাতা নয়। নিহিতা শুধু তার বোন ছিল না, তার শরীরের অর্ধাংশ ছিল। মায়ের জঠরে তো পাশাপাশি বেড়ে উঠেছে তারা। তাহলে আজ কেন বিচ্ছিন্ন? এই কি শুধু জগতের নিয়ম নাকি কারো সঙ্গোপনে করা মায়াজাল? বই শব্দটা ছোট হলেও এর মাহাত্ম্য অনেক। একটা বই হতে পারে আপনার সুখের সারথি, পরক্ষণে দুঃখেরও হতে পারে। একটা বই হতে পারে আপনার আত্মার খোরাক, আবার মস্তিষ্কের সঠিক বিকাশও। একাকিত্ব ঘুচানোর জন্য বই উত্তম। আপনার নিঃসঙ্গ রাতের সঙ্গী বই, ক্লান্ত দিনের সাথী বই, অবসরের বন্ধু বই। বই, বই, বই। বই পড়ার প্রতি দারুণ ঝোঁক অর্হিতার। তাই তার ঘরে একাডেমিক বই পাশাপাশি বাংলা আর ইংরেজি সাহিত্যের নানা জনরার বইয়ের বিচরণ। বাড়ি থেকে আসার সময় সাথে করে বই নিয়ে আসতে ভুলেনি অর্হিতা। এলোমেলো করে রাখা বইগুলো টেবিলে সারিবদ্ধ করে রাখছে। এই বাড়িতে তার তেমন কাজ নেই। রোজ ঘুম থেকে উঠে সকালের নাশতা করে নিজের কক্ষে এসে বই নিয়ে বসে সে। দুপুর নাগাদ একটা বই তো পড়া হয়েই যায়। এরপর গোসল, খাওয়া আর ঘুম। এভাবে চলছে। পিউলি মাঝে মাঝে এসে টুকটুক করে কথা বলে যায়। মেয়েটার প্রতি মায়া জন্মেছে অর্হিতার। তবে নায়েলের প্রতি রাগ কমেনি। কিঞ্চিত ফাঁক করা দরজা হালকা ঠেলে ভেতরে প্রবেশ করে রীতি। তার আখিযুগলে ব্যস্ত হয়ে অবলোকন করছে অর্হিতাকে। মেয়েটা সারাদিন ঘরে কি করে? হৃতিকে দেখে তেমন কোনো প্রতিক্রিয়া করল না অর্হিতা। নরম স্বরে বলল, বসো। রীতি চমকে বলল, এত বই? অর্হিতা মুচকি হেসে বলল, যার কেউ নেই তার বই আছে। একা একা থাকি তো তাই সঙ্গী বানিয়ে নিলাম। সব নিজের টাকায় কিনিনি। কিছু গিফটেরও আছে। রীতি স্থির দৃষ্টিতে চেয়ে রইল। অর্হিতা বইগুলো নির্দিষ্ট জায়গায় রেখে ধপাস করে বিছানায় এসে বসে। গা চিপচিপে লাগছে। তপ্ত বায়ুতে তাপিত দেহ। অর্হিতা অক্ষিকোটর ঘুরিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো। রীতি নরম পায়ে এসে বিছানার অপর পাশে বসে। অর্হিতার দিকে প্রশস্ত চোখে তাকায়। মেয়েটা কি চঞ্চল। রীতি স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করে, তুমি কি এখনো নায়েলের ওপর রেগে আছো? তাচ্ছিল্যপূর্ণ হাসল অর্হিতা। শ্লেষাত্মক গলায় বলল, এ বাবা, আমি রাগ করব কেন? আমার কি রাগ করার অধিকার আছে? আর রাগ সবার ওপর করা যায় না। রাগ ও অভিমান দুটো কাছাকাছি শব্দ হলেও অভিন্ন। দুটো শব্দেই ভরপুর অনুভূতি। রাগ তাদের মানায় যাদের রাগ ভাঙানোর মানুষ আছে, প্রিয় মানুষ আছে। আর আমার তো কেউ নেই। আমি যদি 3 দিন না খেয়ে থাকি আমার মামি কখনো বলতো না, এই অর্হি খেয়ে নে। আসলে কি বলো তো, আমাদের মতো মেয়েদের রাগ থাকতে নেই। আমাদের শোভা দেয় না এসব। আমাদের পেছনে তো আর আমাদের মা দুধের গ্লাস হাতে ছুটে বেড়ায় না। অর্হিতা চমৎকার করে হাসে। মেয়েটা কি স্বাভাবিক, যেন কোনো কষ্ট নেই। রীতির মুক্ত চাহনি। স্নেহার্দ্র গলায় বলল,
নাইল আসলে পিউলিকে অনেক ভালোবাসে। তা তো জানি, তাই তো মেয়ের জন্য মা নিয়ে এসেছে। পিউলিকে তোমার পছন্দ নয়? অর্হিতা শুষ্ক চোখে চাইল, কেমন বেখাপ্পা গলায় বলল। তুমি যদি জিজ্ঞেস করতে আমার নাইলকে পছন্দ কিনা, তাহলে হয়তো তার একটা ভালো জবাব আমি তোমাকে দিতে পারতাম। নাইল দেখতে সুদর্শন হলেও কিছু একটা ঘাপলা আছে। ভাবো তো 3 মাসেই কেমন অদ্ভুত ফন্দি এঁটে আমাকে এই বাড়িতে নিয়ে এলো। কিন্তু পিউলি সম্পর্কে নো কমেন্ট। আসলে আমি বুঝতে পারছি না আমার আসলে কি করা উচিত। এসব স্বামী, সংসার, তার উপর বাচ্চা কাচ্চা, আমার ঠিক হজম হয় না। হবে কি করে বলো তো? আমার কি পরিবার ছিল নাকি? সারাদিন ভোরে বাড়ির কাজ, রাত হলে পড়া, ঘুম, উজালা হতেই আবার সব একই। এসব প্রেম, ভালোবাসা, ইনিয়ে বিনিয়ে প্রেম প্রীতি ঠিক জমে না আমার ক্ষেত্রে। কিন্তু নাইলকে দেখো, অদ্ভুত বোকা লোক। সেই আমাকেই নিয়ে এলো নিজের মেয়ের জন্য। ব্যাটার না আমও যায় ছালাও যায়। রীতি স্পষ্ট দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। তার চোখের চাহনিতে উজ্জ্বলতা, আগ্রহ, সত্তা। মিহি গলায় বলল, তুমি এভাবে কেন কথা বলো? অর্হিতা মাথার বালিশটা কোলের মধ্যে গুজে নিয়ে বলল, কেমন করে? এই যে, কেমন যেন। নাইল এসব পছন্দ করে না। কেন? নাইল সবসময় পিউলির সাথে নম্রস্বরে কথা বলে। ফিক করে হেসে ফেলে অর্হিতা। রীতি চোখের পাল্লা নাচিয়ে বলল, হাসছ যে? হাসছি তোমাদের টাকার কুমির নাইলের কথা ভেবে। মেয়েকে ভালো কথা শেখাবে তাই বাড়ির সবাইকে একরকম বন্দুকের মুখেই রাখেন। আর দেখো কাকে বিয়ে করে নিয়ে এসেছে। না আছে আমার কথার ছিরি, না আছে চাল চলনের। তবে আমি এমনই, কিচ্ছু করার নাই। ফুরফুরে হাসে অর্হিতা। রীতি মনে মনে সন্নিগ্ধ হয়। এত পাংচুয়াল ছেলে নাইল এমন একটা মেয়েকে বিয়ে কেন করল? অর্হিতা চুপ হয়। গলার স্বরে গভীরতা আনে। বলল, কোনো ক্লাসে তুমি? থার্ড ইয়ার। তাই নাকি? তাহলে তো তুমি করে বলাই যায়। কতদিন ধরে আছো এই বাড়িতে? আমি যতটুক শুনেছি তুমি নাইলের কাজিন, তাই না? হ্যাঁ। আমি এসএসসি পাশ করেই এখানে এসে ঢাকা কলেজে ভর্তি হয়েছিলাম। তখন থেকে এই বাড়িতেই। ও আচ্ছা। পিউলির মাকে তুমি দেখেছ? নাইল আর তার বিয়ে কবে হয়েছিল বলতে পারবে? না মানে জানতে চাচ্ছিলাম, বেচারা বোধহয় বউকে খুব ভালোবাসে। তাই হয়তো এতদিন একাই ছিল। আফটার অল পুরুষ মানুষ। আর কত? অর্হিতা বাঁকা হাসল। সেই হাসিতে খুশি ছিল না, ছিল প্রস্ফুটিত এক বিতৃষ্ণা, বিষণ্ণতা। রীতি কথার তালে এক অপ্রকাশিত ঘটনা ব্যক্ত করতে শুরু করল। আরে বউ আসবে কোথা থেকে? নাইল তো বিয়েই করেনি। পিউলি তো ওর। মুখ চেপে কথা গিলে নেয় রীতি। কি বলে ফেলল সে? এখন কি হবে? অর্হিতা চোখ পিটপিট করে কৌতূহলী গলায় বলল, কি বললে তুমি? নাইল বিয়ে করেনি? তাহলে পিউ? আমি জানি না, আমি জানি না। বিনা সময় ব্যয় সেই স্থান থেকে চলে গেল রীতি। চট করে ওঠে দাঁড়ায় অর্হিতা। বিস্ময় চোখ ফুলে ওঠে তার। অর্হিতার ধারণা হল নাইল বিয়ে করেনি। তাহলে পিউলি? পিউলি নিশ্চয়ই নাইলের অবৈধ সন্তান। নিজের কথায় যেন নিজেই মূর্ছা যায় অর্হিতা। এমনি এমনি আর টাকার কুমির বলি। এই ব্যাটা নিশ্চয়ই বিয়ের আগে ঘোল ঘুলিয়েছে, আর এখন আমাকে ফাঁসাতে চাইছে। কত্তবর সাহস! হাই ভোল্টেজে এক চর বসালেন সায়রা রীতির গালে।
রীতির গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। আর্দ্র গলায় বলল, আমি কি ইচ্ছে করে বলেছি? মুখ ফসকে বেরিয়ে গেছে। সায়রা উত্তেজিত হয়ে বললেন, তোর মুখ দিয়ে আর কিছু বের হলো না? এই কথাই বের হতে হলো। গাধি, তোর কিচ্ছু হবে না জীবনে। এমনিতেই ওই মেয়ে ধূর্ত। তার উপর যদি জানতে পারে পিউলি নায়েলের মেয়ে নয়, তখন হুমড়ি খেয়ে পড়বে। রীতি গালে হাত ঘষতে ঘষতে অসহায় গলায় বলল, নায়েল এমনিতেও আমাকে বিয়ে করবে না। সায়রা রীতির মাথায় চাটি মেরে বললেন, তোকে কেন খাওয়াই আমি? এই তোর বুদ্ধি? ভালোই হয়েছে তোর বাবা তোকে ছেড়ে চলে গেছে, না হলে তোর মতো গাধীকে নিয়ে কি করত ও? আর ফাঁসিয়ে গেছে আমাকে। রীতি হু হু করে কেঁদে বুক ভাসায়। সায়রা ধমকে উঠলেন, এই একদম কাঁদবি না। যা আমার চোখের সামনে থেকে, যা বলছি। রীতির আত্মারাম কেঁপে ওঠে সায়রার ধমকে। চোর বিড়ালের মতো ছুটে পালায়। সায়রা বিধ্বস্ত। এই মেয়েটাকে নিয়ে কি করবে সে? কিছু বোঝে না। একা ছাড়তেও পারবে না কোথাও। ঘরময় চঞ্চল পায়ে পায়চারি করছে অর্হিতা। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। নায়েল তাহলে তাকে সত্যিই ধোঁকা দিয়েছে। নিজের অবৈধ সন্তানের মা বানানোর জন্য তাকে নিয়ে এসেছে। এসব ভেবে ভেবে অর্হিতার গা দিয়ে যেন আগুনের লেলিহান শিখা বেরোচ্ছে। নিজের কক্ষ থেকে বের হয়ে নায়েলের কক্ষের দিকে এগিয়ে যায় সে। ভেতরে উকি দিতেই হতাশ হয় সে। নায়েল নেই, তাই আর ভেতরে ঢুকল না। সিঁড়ির উপর থেকে নিচের দিকে তাকায়। বসার ঘরে কেউ নেই। পা দুটো সমানতালে কাঁপছে অর্হিতার। হাত ঘেমে পিচ্ছিল হয়ে আছে। চোখ দিয়ে আগুনের কুণ্ডলি জ্বলছে। সরসে সিঁড়ি বেয়ে সামনে চোখ রেখে নামছে অর্হিতা। রক্তিম চোখে জমেছে জলপুকুর। যে কোনো সময় উছলে পড়বে। সিঁড়ির নিচের দিকে আসতেই এক আর্ত চিৎকারে দৌড়ে আসে কলরব। তার প্রসারিত দৃষ্টি সিঁড়ির দোরগোড়ায়। কলরবের অস্থিমজ্জাসহ ভয়ে আতকে ওঠে। অর্হিতার চিৎকারে ছুটে আসে নায়েল। বিপন্ন গলায় বলে উঠে, ও শিট! অর্হিতা! সিঁড়ির উপর শুয়ে আছে অর্হিতা। তার মাথার নিচে হাত দিয়ে তাকে আগলে নেয় নায়েল। মাথার নিচ থেকে হাত সরিয়ে আনতেই তাতে শোণিতের জমাট সিন্ধু। নায়েল চেঁচিয়ে উঠে, অর্হিতা! অর্হিতা! চোখ খুলুন, অর্হিতা! ফুরিয়ে আসছে চোখের আলো। অর্হিতার দৃষ্টি ক্রমশ ঝাপসা হতে লাগল। নিভু নিভু চোখে নায়েলের উদ্বেলিত, ব্যাকুল, নিভিন্ত চেহারাটা দেখতে লাগল। নায়েলে চেঁচিয়েই যাচ্ছে, অর্হিতা চোখ খুলুন, প্লিজ, গড শেক! চোখ খুলুন বলছি। ডাইনিং এর সামনে দাঁড়িয়ে আছে রীতি। হিমশীতল হিমালয় সে। চোখের সামনে সম্পূর্ণ ঘটনা ঘটতে দেখে তার শরীরের সব রক্ত যেন ফুরিয়ে গেছে। নৌসাদ সাহেবের সাথে আসে পিউলি। অর্হিতাকে এই অবস্থায় দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। হাত পা ছড়িয়ে লাফিয়ে লাফিয়ে কাঁদছে সে। পিউলির দিকে নজর পড়তেই চোখে ভিজে ওঠে নায়েলের। হতভম্ব নৌসাদ সাহেব হিতাহিত জ্ঞানশূন্য। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। নায়েল ভরাট গলায় বলল, বাবা, পিউলিকে নিয়ে যাও এখান থেকে, প্লিজ। পিউলিকে জোর করে টেনে কোলে তুলে নিলেন নৌসাদ সাহেব। পিউলি কিছুতেই যাবে না। নায়েল কোনোমতেই পিউলিকে অর্হিতার কাছে আসতে দিতে চায় না। নায়েল কঠোর গলায় বলে উঠে, কলরব, তমালকে গাড়ি বের করতে বলো। গো ফাস্ট! কলরব অশান্ত পায়ে ছুটে যায় বাইরে।
অর্হিতাকে ক্রোড়ে তুলে নিল নায়েল। নিশ্চেতন অর্হিতা ওভাবেই পড়ে রইল। গাড়িতে বসতেই নায়েলের মনে পড়ল নিহিতার কথা, তার বোনের রক্তাক্ত দেহ। আর ভাবতে ইচ্ছে হল না নায়েলের। তমাল দ্রুতবেগে গাড়ি চালাচ্ছে। অর্হিতার মাথা বুকের সাথে চেপে ধরেছে নায়েল। বুকের সূক্ষ্ম ব্যথাগুলো বিস্তৃত হচ্ছে, শ্বাসভারী হচ্ছে তার। অগোচরে নেমে গেলে চোখের নোনতা এক ফোঁটা জল। স্বগতোক্তি করল নায়েল, প্লিজ অর্হিতা, এভাবে ছেড়ে যাবেন না। আপনাকে যে আমার অনেক কথা বলার আছে। চোখ খুলুন অর্হিতা। সবাই এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না অর্হিতা। আমার পিউটা মরে যাবে আপনাকে ছাড়া। প্লিজ, দয়া করুন। আপনার গিরগিটির উপর একটু দয়া করুন। দুই হাত দিয়ে নিজের সাথে পিষে ধরে অর্হিতাকে নায়েল, যেন বুকের এই দুর্ভেদ্য পাটাতন ভেঙে অর্হিতাকে ঢুকিয়ে নেবে বক্ষপিঞ্জিরায়। মুখের ভেতর একদলা ভাত নিয়ে বসে আছে পিউলি। কিছুতেই খেতে চাইছে না বাচ্চাটি। নৌসাদ সাহেব জোর করে মুখে লোকমা ঠুসে দেওয়ার দরুন ওভাবেই চুপ করে বসে আছে। নৌসাদ সাহেব আদুরে গলায় বললেন, খেয়ে নাও পিউলি, পাপা রাগ করবে। পিউলি অসহায় মুখ করে চেয়ে রইল। মুখের ভেতরের খাবারটুকু কষ্টের সাথে গিলে নিয়ে বলল, আমি খাব না, মামুনির কাছে যাব। নৌসাদ সাহেব আশ্বাসের সুরে বললেন, খেয়ে নাও সোনা, খাওয়া হলেই দাদু নিয়ে যাব, না খেলে পাপা রাগ করবে। পিউলি তার আধো আধো গলায় আপত্তি করে বলল, না, আমি মামুনির কাছে যাব, না হলে খাব না, খাব না, খাব না। কান্না জুড়ে দেয় পিউলি। হতচকিত নৌসাদ সাহেব। মেয়েটা আজকাল বড্ড জেদি হয়ে যাচ্ছে, কারো কথাই শুনে না। ধুম ধরে বসে আছে নায়েল। প্রায় মিনিট 15 যেন পুরো পৃথিবী থমকে গেছে তার জন্য। আধশোয়া বসে পা শটান করে ছড়িয়ে রেখেছে অর্হিতা। মাথায় গোলাকার গজ বাঁধা, দুই পাশে ছড়ানো চুলের মাঝ গলিয়ে নিগুড় দৃষ্টিতে চেয়ে আছে নায়েলের দিকে। নায়েল স্থির, নিষ্কম্প, শান্ত। তার সমান্তরাল চাহনি নিজের মুঠোয় পুরে রাখা অর্হিতার হাতে। অর্হিতা লম্বা শ্বাস ফেলে বলল, চুপ করে আছেন কেন নায়েল? আপনি প্রশ্নের উত্তর দেননি। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পায়ে পিচ্ছিল জাতীয় কিছু একটার সংস্পর্শে আসতেই পেছনে দিকে হেলে পড়ে অর্হিতা। ভাগ্য সহায় বলে সিঁড়ির রেলিং ধরার কারণে মাথার পেছনে সামান্য জায়গা কেটে যায়, যাতে 3টা স্টিচের প্রয়োজন পড়ে। প্রায় 1 সপ্তাহ জোর করেই হাসপাতালে রাখা হয় অর্হিতাকে। তারপর বাসায় নিয়ে আসা হয়। তার দেখাশোনার সমস্ত দায়িত্ব নায়েলের ওপর। সব মিলিয়ে আজ 15 দিন। নায়েল অবনত মুখটা তুলে বলল, আমি দুঃখিত। যা হয়েছে সবটার জন্য আমি ক্ষমা প্রার্থী। অর্হিতা অসহনীয় গলায় বলল, আপনাকে ক্ষমা চাইতে বলিনি, আমি আমার প্রশ্নের জবাব চেয়েছি। নায়েল নৈশব্দে শ্বাস ফেলে বলল, হ্যাঁ, পিউলির জন্মদাতা আমি নই। ও আমার বোন নিহিতার মেয়ে। কিন্তু পিউলি তা জানে না। আর আমিও চাই না ও কখনো জানুক যে আমি ওর পাপা নই। হেয়ালি গলায় বলে উঠে অর্হিতা, লুকিয়েছেন কেন আমার কাছ থেকে? কেন বলেননি এসব? সুযোগ হয়নি। আমি যতবার আপনার সাথে দেখা করতে গিয়েছি পিউ ছিল আমার সাথে। ফিচেল হাসে অর্হিতা। ক্যাটক্যাটে গলায় বলল, আপনি কি সত্যিই গিরগিটি নাকি? মোবাইল ছিল না আপনার কাছে? আসলে আপনি ইচ্ছে করেই বলেননি। ইচ্ছে তো করছে আপনাকে। এক অবিশ্বাস্য কাজ করে বসে নায়েল। ঝট করে ওঠে অর্হিতাকে বুকপাজরে জড়িয়ে ধরে। অর্হিতার রক্তপ্রবাহ যেন থমকে যায়।
শ্বাসরুদ্ধ করে ঘটনার আকস্মিকতা আন্দাজ করতে সময় লেগে যায় তার। কণ্ঠে প্রখর আবেগ নিয়ে বলতে থাকে নায়েল, প্লিজ অর্হিতা, আমি আমার সব কাজের জন্য ক্ষমা চাইছি। প্লিজ, কোথাও যাবেন না। প্লিজ। অর্হিতার কি যেন হল। সে কিছুই বলতে পারল না। কাঁপন শুরু হল তার দেহে। তরতর করে তার ভেতরের শীতলতা উষ্ণ হতে লাগল। বিগলিত হল সমস্ত রাগ, অভিমান। নিজের অজান্তেই আঁকড়ে ধরল নায়েলকে। অদ্ভুত, অবদ্ধ, অপ্রমত্ত অনুভূতির সাগরে তলিয়ে গেল সে। অনাস্বাদিত এক প্রগাঢ়, অতলান্তিক ভালোবাসায় আচ্ছন্ন হল অনুপলেই। যখন বুঝতে পারল নিজেকে সংকুচিত করে নিল অর্হিতা। অবিচ্ছিন্ন পুরুষালী সৌরভে অর্হিতার নারীমন অসহায় হয়ে পড়ে। সে মিষ্টি সুরে বলল, এইটা আবার সরি বলার কোনো পদ্ধতি? সরুন মি গিরগিটি। নায়েল কেঁপে ওঠে। অপ্রস্তুত হয়ে দ্রুততার সাথে সরে আসে। বীরাময় চাহনি, মিচকি হাসি অর্হিতার অধরের কোণে। ছেলেমানুষ এত লজ্জা পায়। তার সুপ্ত মন যেন আকাশ কাঁপিয়ে হাসছে। কিন্তু তার আভাস পায় না নায়েল। নায়েলের দিকে মজার দৃষ্টিতে তাকিয়ে সশব্দে হেসে ওঠে অর্হিতা। হেসে হেসে বলল, চিন্তা করবেন না, এত সহজে আপনার পিছু ছাড়ছি না, আর মরছিও না। পিউ বলল, আপনি নাকি বলেছেন আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের নিজের কাছে ডেকে নেন। আমার ক্ষেত্রে তার ভালোবাসার পরিমাণ একটু কম। আমাকে তিনি এত তাড়াতাড়ি নিবেন না। এই যে দেখুন, দিব্যি আপনার সামনে বসে আছি। আব্বুর হার্টে ছিদ্র ছিল, টাকা ছিল না। বিনা চিকিৎসায় মারা যান আব্বু। আব্বুর শোকে মাস দুয়েকের মধ্যে আম্মুও মারা যায়। তারপর দুই ভাই বোন এদিক ওদিক ঘুরতে ঘুরতে পৃথিবী আর তার মানুষকে চিনতে শুরু করলাম। যার কেউ নেই, পুরো পৃথিবীটাই তার। তাই না বলুন? এই পৃথিবীটাও আমার। ভাববেন না রোগে শোকে নিজের আত্মাহুতি দেব। এত সাহস নেই আমার। নিজের জীবন নেওয়া কি এত সোজা? বেঁচে আছি, বেঁচে থাকব, যতক্ষণ না ওই ওপরওয়ালার পেয়ারি না হই। সো ডোন্ট ওয়ারি মিস্টার গিরগিটি। কথা শেষ করেই মুক্ত হাসে অর্হিতা। তার ঝরা হাসিতে নায়েলের উদ্বিগ্ন মনে জলপ্রপাত নামে। অর্হিতা থমকে যায়। সন্ধানী গলায় প্রশ্ন ছুড়ে, পিউর বাবা কোথায়? নায়েল কাতর চোখে তাকায়। একটু সময় নেয়। চাপা দীর্ঘশ্বাসের সাথে বলল, মাহিম জানে না পিউর কথা। ডিভোর্সের পর আর কখনো ও এখানে আসেনি। আমিও খোঁজ নেইনি। পিউর কথাও জানাইনি। ও আচ্ছা, আপনার বাবা হওয়ার সুপ্ত বাসনা পূর্ণ হল তাই। সাবাস। নায়েলের কাঁধে হাত দিয়ে সাবাসি দেওয়ার ভঙ্গিমায় চাপড় মারতেই ভ্রুকুঞ্চন করে নায়েল। মেয়েটা এত অদ্ভুত কেন? চলবে।